সমুদ্রপ্রেমী তথা ভ্রমণপ্রেমী মানুষের কাছে বহুদিন থেকেই দীঘা হলো একটা অত্যন্ত আকর্ষণীয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। সমুদ্রের শোভা দেখতে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ বহু বছর থেকেই দীঘায় আসে। দীঘার সমুদ্রকে উপভোগ করে, কিছুদিন থাকে, আবার তারা তাদের নিজেদের জায়গায় ফিরে যায়। আপনাদের মধ্যেও বহু মানুষ এরকম আছেন যারা হয়তো একবার দুবার নয় বহুবারই দীঘায় গেছেন। আমিও একবারই গেছি দীঘাতে। কিন্তু এই দীঘার সৈকতের কাছেই একটা সময় একটা বিশেষ জায়গা ছিল যেখানে কিন্তু প্রেতাত্মাদের হাহাকার শোনা যেত, এবং সেই জায়গাটা এতটাই ভয়ঙ্কর ছিল নাকি যে সেখান দিয়ে লোকাল মানুষেরাও কিন্তু যাতায়াত করতে রীতিমতো ভয় পেত। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনেই ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে যেতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে অনেক মেসেজ করেছিলেন, অনেকে ইমেল করেও জানতে চেয়েছিলেন যে আমি যেখানে থাকি আমেরিকায় তার আশেপাশের কী আছে, কোথায় থাকি, সেখানকার রাস্তাঘাট, বাজার, দোকান কীরকম, সেগুলো আপনারা দেখতে চান। তো সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মধ্যে দেখানো সম্ভব নয়। তাই আমাদের এই ভূত ভগবান চ্যানেলের নতুন নিবেদন দ্য বং শপার, এই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে চ্যানেলে যেতে পারেন। তো সেখানে অলরেডি বেশ কিছু ভিডিও আপলোড হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কাইন্ডলি আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ঠিক যেভাবে ভূত ভগবান চ্যানেলটাকে ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, ঠিক সেরকমই ভালোবাসা এবং সাপোর্ট আমরা দ্য বং শপার চ্যানেলটার জন্য আশা করছি। এটুকুই বলার ছিল। তো এবার আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে মেদিনীপুর থেকে অয়ন লিখে পাঠিয়েছে। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা এবার আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। অয়নের যে ছোট মাসি ছিল সেই ছোট মাসির বিয়ে হয় দীঘাতে, এবং দীঘার যেখানে সমুদ্র সৈকত এখন তো অনেকটা বেশি প্রশস্ত হয়েছে। এখন নিউ দীঘা বলে যে জায়গাটা হয়েছে সেটা বহুদিন থেকেই হয়েছে, কিন্তু তারও আগে দীঘার মানে এই যে সৈকতটা বা সেখানে যে এত যে হোটেল হয়েছে, আজ থেকে 15 বছর আগেও কিন্তু এখানে এত হোটেল ছিল না। আর আমি যে ঘটনাটা এখন আপনাদেরকে বলবো সেটা আজ থেকে প্রায় 17-18 বছর আগেকার একটা ঘটনা। এবং যেটা অয়ন লিখেছে যে এই ঘটনাটা কিন্তু ওখানকার মানে দীঘার যারা আদি অধিবাসী, যারা ওখানকার লোকাল, তারা মোটামুটি অনেকেই জানে। এবং এখন হয়তো সেই বিষয়টা সেরকমভাবে অনেকে জানতে পারে না, কিন্তু যারা ওখানকার পুরনো অধিবাসী রয়েছে তারা কিন্তু অনেকেই জানে। তো আমার এই ঘটনাটা যারা আপনারা দীঘার জায়গা থেকে শুনছেন তো তারা হয়তো আপনারা জেনে থাকবেন এই ঘটনাটা। কিন্তু এই ঘটনাটা ও যেটা বলেছে তো সেটা বলার আগে ও একটা জিনিস মেনশন করেছে। সেটা হলো যে এই যে ঘটনাটা যে ঘটেছিল সেই ঘটনাটার সাক্ষী কিন্তু ওর মেসোমশাই শুধু নয়, আরও ওখানকার বেশ কিছু লোক আছে, এবং তাদের মধ্যে এখনও কয়েকজন মানুষ কিন্তু বেঁচে আছে। ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে যে ওর যে ছোট মাসির যে বিয়ে হয়েছিল ওখানে, তো ওর মামা বাড়ি যে ছিল এই অয়নের, তারা কিন্তু খুবই গরিব মানুষ ছিল এবং ওনারা মেদিনীপুরেরই একটা গ্রামে থাকতেন। তো ওর ছোটো মাসির যখন বিয়ে হয় তো
তো তখন ওর দিদার যে পরিবার ছিল তার অবস্থা, ফিনান্সিয়াল অবস্থা আর কি ভীষণ খারাপ হয়ে যায়, এবং তখন একটা ভালো ছেলে দেখে ওনারা বিয়ে দিয়ে দেন ওর মাসির। এবং বিয়ে দেওয়ার পরে যেখানে আর কি বিয়ে হয়ে উনি আসেন সেইখানে মানে ওনার শ্বশুর বাড়িতে আসেন আর কি, এবং সেই জায়গাটা থেকে দীঘার যে সমুদ্র সৈকত সেটা কিন্তু খুব বেশি দূরে ছিল না। আর যখন বিয়ে হয়েছিল ওর মাসির, তো তখন ওর যে মাসির যে শ্বশুর বাড়ি ছিল তাদের মানে গ্রামের বাড়ি যেরকম টাইপের আর কি হয় সেরকম টাইপের একটা বাড়ি ছিল, এবং বাড়িটা বেশ অনেকটা জায়গা নিয়েছিল। এবং আশেপাশে আপনারা যারা দীঘা গেছেন অনেকবার, বা যারা অনেক বছর আগে যারা বিশেষত দীঘা গেছেন তারা হয়তো জানবেন যে দীঘার সমুদ্রের আশেপাশের জায়গায় একটা সময় কিন্তু প্রচুর খেজুর গাছ ছিল। এখনো আছে, কিন্তু আগে নাকি আরও ছিল। তো সিজনাল ওদের একটা বিজনেস ছিল, সেটা হচ্ছে ওই খেজুর রস বাড়িতে বিভিন্ন জায়গায় ওই গাছে হাঁড়ি বেঁধে রাখা হতো শীতকালে, এবং সেখান থেকে যখন খেজুর রস কালেক্ট করা হতো সেগুলো বিভিন্ন লোকজন মানে ওনাদের ছিল, তো তারা ওই খেজুর রসটাকে নিয়ে ওনাদের ওই বাড়ির চত্বরে আসতেন। ওদের একটা বিশাল বড় দাওয়া ছিল, তো সেখানে ওই খেজুর রসকে জাল দিয়ে গুড় তৈরি হতো। আর এছাড়া যেটা ওর মেসোর যে আর একটা যে ব্যবসা ছিল সেটা হচ্ছে সেই সময় দীঘাতে যত হোটেল ছিল, তো মোটামুটি মাঝারি থেকে ছোট যে হোটেলগুলো ছিল, তো সেই হোটেলে উনি ওদের একটা মানে মুরগির ফার্ম ছিল, ছোট হ্যাচারি মতো, সেটাও বাড়ির পিছনেই ছিল। তো ডিম, তারপরে সমুদ্র বা বিভিন্ন জায়গা থেকে যে মাছ আসতো সেই মাছ আর ডিম কিন্তু উনি হোটেলে হোটেলে সাপ্লাই দিতেন। এইটাই ছিল ছোট মেসোর মেন আর কি রুজি রোজগার। এইবারে এই গুড়ের বিজনেসটা ছিল সিজনাল, ওটা একদম নভেম্বরের শেষ থেকে একদম ওই ফেব্রুয়ারি থেকে মার্চের ফার্স্ট উইক অবধি চলতো। এবারে দীঘাতে আপনারা হয়তো জানেন, বা ওখান থেকে যারা শুনছেন তারাও অবশ্যই জানবেন, সেটা হচ্ছে যে একটা জায়গা ছিল একটা সময় সেখানে প্রচণ্ড ঘন ঝাউয়ের বন ছিল, ঠিক আছে? এবার ওই যে ঝাউবনটা ছিল সেইখানে সেই জায়গাটা আর কি অলওয়েজ একটু নির্জন টাইপের থাকতো, মানে ওইদিকে কোনো হোটেলও ছিল না। আর যে মেন যে দীঘার যে বিচ বা যেখানে আর কি বেশি লোকজন থাকতো, তো তারা সেই বিচটা অন্যদিকে ছিল। এবার যেই জায়গাটায় ওই প্রচুর পরিমাণে ঝাউবন ছিল সেই জায়গাটা মানে একদম প্রথম দিকে খুবই ভালো ছিল, একটা মানে সুন্দর একটা প্রাকৃতিক সিরিন নেচার দেখা যেত। কিন্তু তারপর থেকে আস্তে আস্তে ওই জায়গাটায় কিছু কিছু অসামাজিক কাজকর্ম হওয়া শুরু হলো, ঠিক আছে? এবার এই অসামাজিক কাজকর্ম যে হওয়াটা শুরু হয়, তো সেখানে মাঝে মধ্যেই পুলিশ আসতো, এবং যখন পুলিশ আসতো তখন যারা এই ধরনের বাজে কাজের সাথে যুক্ত ছিল তারা পালিয়ে যেত। এবারে এই জায়গাটা আস্তে আস্তে যখন এই ধরনের অসামাজিক কাজকর্মে শুরু হতে লাগলো, তখন আশেপাশের তো খুব বেশি বাড়িঘর তো ছিল না, যা বাড়িঘর ছিল খুব ছোট ছোট বাড়িঘর ছিল, কাঁচা বাড়ি টাইপের। ইভেন অয়ন যেটা লিখেছে যে ওর যে ছোট মাসির যে বাড়ি, শ্বশুর বাড়ি, সেটাও কিন্তু বড় জায়গা নিয়ে হলেও বাড়িটা কিন্তু ওই বেড়া, টালি, অ্যাসবেস্টাস এসব দিয়েই তৈরি ছিল। এইবারে ওই জায়গাটায় এমনভাবে আর কি হয়ে থাকতো, সেখানটা অন্ধকার ছিল। ইভেন বিকেলের পর থেকে কিন্তু ওই জায়গাটার আশপাশ দিয়ে কেউ যেত না, কারণ ওখানে মানুষকে মানে আশেপাশেরও দু তিনটে মানুষ এরকম ঘটনা ঘটেছিল দু তিনজনের সাথে, যে তাদেরকে মারধর করে তাদের থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে, তারা হয়তো বিকেলবেলা বা সন্ধেবেলা ওই জায়গা দিয়ে যাচ্ছিল। এবার এই ঘটনাটা যখন আশপাশ থেকে মানে সবাই শুনতে পায়, ওখানকার লোকাল লোকেরা, তারা কিন্তু জায়গাটাকে এড়িয়ে চলতে থাকে। এবার দেখবেন কোনো একটা জায়গা যদি সেখানকার লোকাল মানুষেরা না যাতায়াত করে, ফলে সেই জায়গাটা আস্তে আস্তে অ্যাবান্ডন হয়ে যায়, এবং তার ফলে কিন্তু ওইখানে অসামাজিক কাজকর্মটা আরও বাড়তে থাকে। এবং সেই সময় নাকি দু তিনটে এরকম বড় বড় ঘটনা ঘটেছিল, যেটা সেই সময় নিউজ চ্যানেলেও খবর হয়েছিল, যে ওখানে মানে এমনই বাজে বাজে কাজকর্ম হতে শুরু করে যেটা কিন্তু রীতিমতো প্রশাসনের চোখে আসে, এবং সেখানে নাকি মানুষকে হত্যা করা মতো ঘটনা কিন্তু ঘটে। এবং সেখান থেকে নাকি পুলিশ সেই সময় মানে কিছুদিনের গ্যাপে আর কি দু তিনটে এরকম মৃতদেহ উদ্ধার করে, যারা হয়তো কোনো কারণে মিসিং ছিল, বা কোনো দুষ্কৃতীদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি হয়েছে, তো সেই জন্য সেখানে ওরকম কাজকর্ম ঘটেছে। তো এরকম মার্ডারের ঘটনা ঘটেছে। তো এই সমস্ত জিনিসগুলো যখন আস্তে আস্তে আরও আশেপাশের মানুষেরা শুনতে থাকে, ফলে তারা কিন্তু জায়গাটাকে আরও বেশি অ্যাভয়েড করতে থাকে।
আর আমি যে সময়কার ঘটনাটা বলছি সেই সময় কিন্তু ওই ঝাউবনের ওই দিকটায় কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন বলে কিছু ছিল না। বাস স্ট্যান্ডটাও উল্টো দিকে ছিল আর মেন বিচটাও ছিল অন্য দিকে। ফলে ওখানে কোনো হোটেলও ছিল না, তার জন্য কোনো ট্যুরিস্টেরও যাতায়াতের কিচ্ছু নেই। ইভেন তখন নাকি যেটা লিখেছে যে কোনো 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 ট্যুরিস্ট নাকি অনেক সময় হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে যারা ওই ঝাউবনের দিকে নাকি চলে যেত, তো সেখানে গিয়ে কিন্তু এরকমও ঘটনা ঘটেছে যে তাদেরকেও কিন্তু মারধর করে তাদের জিনিসপত্র কেড়ে নেওয়া হয়েছে। তারা হয়তো পরে প্রশাসনকে জানিয়েছে, কিন্তু সেভাবে কিছু সুরাহা হয়নি। তো এরকম করেই কিন্তু কয়েক বছরের মধ্যে জায়গাটা এতটাই খারাপ হয়ে যায় যে সেখানে মানে ওই জায়গারই আশেপাশে 2-3টে খুন করার মতো ঘটনা ঘটে। এবারে এই ব্যাপারগুলো যখন ওনারা লোকাল হিসেবে শুনতে পায় তো অবভিয়াসলি খুব বাজে লাগে তাদেরও। কিন্তু তারা ওখানকারই বাসিন্দা, ওখানেই তাদের থাকতে হবে, ওখানেই তাদের পেশা। এইবারে শীতকাল আসে নভেম্বরের শেষ থেকে। এবার সেই সময় তো মানে গাছে গাছে খেজুরের গাছে ওই জিওল কাঠ দিয়ে যেরকম করে আর কি রস সংগ্রহ করা হয় সেসব তো শুরু হয়েছে। এবার যখন ওই সিজনটা হতো তখন কিন্তু বিভিন্ন লোকেদের সাথে ওখানে তো প্রচুর প্রচুর আশেপাশে যারা গ্রামবাসী ছিল তারা তো ওরকম করে সকাল সকাল একদম ভোর রাতের দিকে ওই খেজুর গুড় সংগ্রহ করতে, রসটা আর কি সংগ্রহ করতে বেরিয়ে যেত। তো তার সাথে কিন্তু এই অয়নের যে ছোট মেসো, ওনার নাম হচ্ছে পরাণ, তো সেই পরাণ মেসো কিন্তু যেতেন ওই ওই গাছে যে আর কি আগের দিন যেটা ওই হাঁড়িটা বেঁধে আসতো, তো সেখান থেকে রসটা সংগ্রহ করতে। আর আপনারা হয়তো জানবেন যে এই ধরনের রস সংগ্রহের যে কাজ, সেই কাজগুলো কিন্তু একদম ভোরের দিকে হয়। এটা কিন্তু মানে একদম ভোরে ওই 7:30-8টার মধ্যে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে নিতে হয়, না হলে কিন্তু ওই রসটার গুড় তৈরির উপযুক্ত থাকে না, টক হয়ে যায় বা ঝাঁঝালো হয়ে যায়। যেটাও লিখেছে আমি সেটাই আপনাদেরকে বলছি। তো এরকম ওরা ভোর রাতের দিকে যেত। এবার যে দিকটা আর কি ঝাউবন ছিল ওই দিকের কাছেও কিন্তু বেশ কিছু এরকম খেজুর গাছ ছিল। এবার কিছু করার নেই, মানে একটা সিজন, সেই সিজনেই তাদেরকে এই কাজটা করতে হবে। তো 2-3 জন মিলে না মানে আর কি একসাথে করে ওই ভোর রাতের দিকে ওই হ্যারিকেন নিয়ে ওনারা যেতেন, মানে বেরিয়ে পড়তেন আর কি। এবার তো নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসতো, আর ওদের কাছে তো সেরকম কোনো মূল্যবান কোনো বস্তু তো থাকতো না। ফলে ওরা ভাবতো যে ঠিক আছে আমরা যাই, গিয়ে কাজটা করে আসি, আমাদের কোনো ভয় নেই। তো এবার এর আগে ওইখানে কিন্তু এরকম মানে অসামাজিক কাজকর্ম চলা, খুন খারাপি হওয়া, এই ধরনের ঘটনাগুলো কিন্তু অলরেডি ঘটে গেছে। এইবারে মানে কোনো কোনো দিন হয়তো উনি এদিকের গাছগুলোয় যেতেন, বা আরও অন্য দিন হলে তো অন্য দিকের গাছের জন্য উনি বেরোতেন। তো একদিন উনি মানে বাড়িতে সবাই ওরকম 8টার মধ্যে যারা যারা আর কি রস সংগ্রহ করতো তারা চলে আসতো, এবং ওনাদের বাড়িতে একটা দাওয়া মতো বিশাল জায়গা ছিল, ওইখানে ওরকম কাঠের জালে ওই খেজুরের যে রসটা ছিল সেটা জাল দেওয়া হতো গুড় তৈরির জন্য। তো একদিন কি হয়, মানে ওখানেও থেকে মানে ওই ঝাউবনের দিকে যে খেজুর গাছ ছিল ওখান থেকে কিছু লোক এসেছে। হুম। তো তারা 2-3 জন এসে বলছে যে ওরা নাকি আজকে যখন ওখান দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় ওরা মানে ওই ঝাউবন থেকে খুব মানে বিচ্ছিরি টাইপের কিছু গলার আওয়াজ পেয়েছে, এবং বলছে যে বিচ্ছিরি টাইপের গলার আওয়াজ বলতে আবার কি কি বোঝায়। তো তখন ওরা বলছে যে এমন ওরা কিছু ভয়েস পেয়েছে যেটা কোনো পুরুষেরও গলার আওয়াজ নয়, আবার কোনো মহিলার গলার আওয়াজও বলা যেতে পারে না। তো এরকম করে ওরা নাকি মানে ওরকম ভোর রাতের দিকে যাচ্ছিল, তখনও মানে দিনের আলো ভালো করে ফোটেনি, মানে জাস্ট হালকা হালকা সানরাইজ হবে এরকম টাইপের। তো ওরকম ওরা আওয়াজ পায়, এবং প্রথমে ওরা তো বুঝতে পারেনি, যে ভেবেছে হয়তো কেউ এরকম ইয়ার্কি করছে বা কিছু। তো তারপর ওদের মনে হয় যে এরকম ভোর রাতের দিকে শীতের দিকে ওই ঝাউবনে কে ইয়ার্কি মারবে। তো ওনারা নাকি তখন একটুখানি মানে জাস্ট মানে সবারই মনে ভয় লাগার, ওই জায়গাটা পুরো মানে মানে বর্জিত এলাকা টাইপের হয়ে গেছিল, মানে কেউ ভয় যেতই না, কারণ জানতো যে ওখানে গেলে মারধর করে টাকা পয়সা কেড়ে নেবে বা কিছু একটা হয়ে যেতে পারে। তো তাও 2-3 জন ওরা যেহেতু একসাথে ছিল, তো ওই হ্যারিকেনের আলোটাকে একটু বাড়িয়ে ওনারা একটু দেখার চেষ্টা করেন। তো যখন দেখার চেষ্টা করার জন্য ঝাউবনের ওদিকটা একটুখানি যখন আলো নিয়ে গেছে, গিয়ে কিন্তু ওরা কিছুই দেখতে পায়নি, মানে মোটামুটি বেশি দূর যায়নি, একটুখানি গেছে, গিয়ে আর কিছু দেখতে পায়নি। তো ওরা আবার হাঁটা শুরু করেছে। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে হাঁটা শুরু করার কিছুক্ষণ পরে, মানে এই
3-4 মিনিট পরে আবার ওরা পিছন থেকে অদ্ভুত টাইপের গলার আওয়াজ পায়। মানে যেটা আর কি অয়ন মানে লিখেছে ইমেলে, যে কিছুটা বেড়াল, মানে খুব বেড়াল যাদের আর কি বাড়িতে আছে বা যারা আপনারা হয়তো দেখেছেন, যে বেড়াল কান্না করলে বা চিৎকার করলে ঠিক যেরকম একটা অদ্ভুত টাইপের আওয়াজ হয়, ঠিক সেরকমই কিছুটা আওয়াজ, বাট সেটা বেড়ালের নয়, সেটাও বোঝা যাচ্ছে। তো ওনাদের খুব অদ্ভুত লাগে। এবং তারপরে যখন ওরা 2-3 জন যারা ছিল তারা যখন আবার পিছনে ফিরে তাকায়, তখন দেখছে ওই ঝাউবনের পাশের যে ঝাউ গাছের যে আর কি পাতাগুলো, সেগুলো প্রচণ্ড রকমভাবে নড়ছে, কিন্তু কোনো মানুষকে দেখা যাচ্ছে না। তো এইটা যখন ওরা বুঝতে পারে, মানে দেখুন এই ধরনের কাজগুলো যারা করে না, তারা কিন্তু এমনিতে মোটামুটি যথেষ্ট সাহসী হয়, কিন্তু ওরকম সাহসী মানুষ হলেও ওদেরও কোথাও না কোথাও একটু গা ছমছমে ভাব মনে হয়, যে ব্যাপারটা কি হলো, কিছু বুঝতে পারে না ওরা। যাই হোক, তারপরে ওরা নিজেদের কাজে আর পিছনে ফিরে আর তাকায়নি। ওরা বুঝতে পেরেছে কিছু একটা গন্ডগোল হলেও হতে পারে। তো ওরা ওদের যে জায়গায় ওদের যাওয়ার কথা ছিল সেই গাছে উঠে সেখান থেকে রসটাকে সংগ্রহ করে আবার আর কি ওই মাটির হাঁড়িটা গাছের গায়ে লাগিয়ে ওরা আবার চলে এসছে। এসে এবার এই কথাগুলো এই পরাণ মেশোর বাড়িতে এসে বলছে। এবার তো উনিও শুনেছে, যে ভাবছে যে আবার কীরকম, মানে ওই জায়গাটা খারাপ শুনেছিলাম, কিন্তু সেটা সবাই আর কি সেফটি ইস্যুর জন্য সবাই ওই জায়গাটাকে অ্যাভয়েড করতো, কিন্তু এরকম তো কিছু কখনো শুনিনি। এবার এই এই পরাণ মেশোর বাড়িতে যে ওই গুড়টা যে তৈরি হতো, সেটা কিন্তু মানে এটা তো সিজনাল ব্যাপার ছিল। ওর এই অয়নের যে মাসি ছিল তিনিও কিন্তু এই গুড় জাল দেওয়ার কাজটা করতেন, মানে খুব ভালোবেসে আর কি করতেন, মানে বাড়ির মহিলা যারা ছিল তারাও এই কাজে হাত লাগাতো। তো সবাই এই ব্যাপারটা শুনেছে। শোনার পরে না, মানে সবাই ভাবছে যে কি তাহলে কি জায়গাটায় কি কিছু অসুবিধে হলো, নাকি ওখানে কোনো মানুষ ছিল, কিছুই তো বোঝা যাচ্ছে না। তো তখন এই পরাণ মেশো যিনি ছিলেন, তো তিনি বললেন যে ঠিক আছে, আমি পরের দিন যাব ওই গাছে, কালকে আমি যাব ওই দিকটায়। তো ওনার মাসি যে ছিল সে বলছে না না, জায়গাটা তো এমনিতে তো ভালো না, ওখানে খুন খারাপিও হয়েছে এর আগে, আমরা শুনেছি দেখেছি, পুলিশ এসছে, হতেই পারে ওখানে কোনো দোষ পেয়ে গেছে জায়গাটায় বা কিছু হয়েছে। তো তখন বলছে না না, এরকম কিছু কি করে হবে, এটা তো দেখতে হবে না, আমাদের বাড়ির আশেপাশের জায়গা এরকম একটা ঘটনা কি করে ঘটছে দেখতে হবে, ওরা হয়তো ভুল শুনেছে, এটাও হতে পারে, হয়তো কোনো বেড়ালি ছিল। তো যারা তখন ওখানে আর কি গেছিল তারা বলছে না, বেড়াল হবে না, বেড়ালের আওয়াজ আমরা চিনি, আমাদের বাড়িতে পোষা বেড়াল আছে, কিন্তু একটা অদ্ভুত আওয়াজ। আর যেভাবে ওই মানে ঝাউবনে যেরকম আর কি আলোড়ন হচ্ছিল, সেটা মানে একটা বেড়ালের পক্ষে ওরকমভাবে অত বড় জায়গাটাকে ওরকম কাঁপানো সম্ভব নয়। তো ব্যাপারটা কিছুই বোঝা গেল না। তো পরের দিন ঠিক হলো যে এই পরাণ মেশো আরও 2-3 জন মিলে ওরা ওদিকের গাছে ওই খেজুর রস সংগ্রহ করতে যাবে। তো ভালো কথা। প্রথম থেকে কিন্তু এই মাসি যিনি ছিলেন, অয়নের যে মাসি, তিনি কিন্তু তার হাজবেন্ডকে অর্থাৎ এই পরাণ মেশোকে বলেছিল যে তোমার যাওয়ার দরকার নেই, যখন শুনছো এরকম, আর যদি যেতেও হয় একটু ভোরের দিকে যেও, মানে আর একটু আলো ঠালো ফুটে যাবে তারপর যেও, কিন্তু অতটা যেতে হবে আবার ফিরতে হবে। তো ঘরেও যেহেতু ওনাদের বাড়িতেই পুরো গুড় তৈরির কাজটা হয়, উনি পুরো দাঁড়িয়ে থেকে কাজটা করেন, ফলে উনি বলছেন যে না, আমি দেরি করে গেলে কি করে হবে, আমাকে তো করে আগে চলে আসতে হবে, সবাই আসার আগে আমাকে এসে আগে সব কিছু ঠিকঠাক করতে হবে। তো উনি ওনার স্ত্রীর কথা খুব একটা শুনলেন না, এবং পরাণ মেশো পরের দিন আরও 2জনকে নিয়ে ওনারা ওই দিকের যে গাছগুলোয় যে রসের জন্য যে হাঁড়ি বাঁধা ছিল সেইটা নিতে চলে যায়। এবার উনি বেরিয়েছে, বেরোনোর পরে উনি ওই জায়গাটা দিয়ে এবার হাঁটছে। এবার এখানে একটা জিনিস বলে রাখি, এই ঘটনাটা কিন্তু আজ থেকে প্রায় 18-19 বছর আগের ঘটনা, এবং তখন মানে এত বেশি কিন্তু স্ট্রিট লাইটও ছিল না, মানে এবং এবার দীঘার ওই সৈকতের ওই চত্বরের জায়গাটা, মানে মেন বিচটা ছাড়া বাকি জায়গা কিন্তু এত ভালো রাস্তাঘাটও ছিল না, এত আলোর ব্যবস্থাও কিন্তু ছিল না। সেটা আপনারা হয়তো যারা অনেক দিন আগে, আজ থেকে ওরকমই 15-16-20 বছর আগে যারা দীঘা গেছেন, আপনারা হয়তো আরও ভালো জানবেন। তো উনি গেছেন, এবং উনি কি করেছেন, এই এই পরাণ মেশো কি করেছিলেন, বাকি 2জন দুটো হ্যারিকেন নিয়েছিল, আর উনি একটা ডবল ব্যাটারি, তখনকার দিনে টর্চ পাওয়া যেত, এখনও হয়তো পাওয়া যায়, তো সেই ডবল ব্যাটারির একটা টর্চ উনি নিয়ে নেন। উনি আর হ্যারিকেন নেন না, উনি একটা ডবল ব্যাটারির টর্চ নেন। এবার সেদিনকে বেশ ঠান্ডা, মানে নভেম্বরের শেষ দিক, আর আজ থেকে আমি 18-19 বছর আগেকার কথা বলছি, তখন কিন্তু ঠান্ডাটা আরও প্রবলভাবে অনুভূতি হতো। এবার বেরিয়েছে,
এবার বেরিয়ে আস্তে আস্তে ওই জায়গাটার দিকে মানে গিয়ে পৌঁছেছে, যেই জায়গাটায় মানে আগের দিন আর কি ওনারা ওসব আওয়াজ পেয়েছিলেন। তো ওখান জায়গাটা দেখে না মানে উনি একটু দাঁড়িয়ে গেছেন, কিছু কিন্তু আওয়াজও শোনেননি, কিচ্ছু না, জাস্ট উনি দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে উনি একটু টর্চের আলো হালকা করে ফেলছে যে কি ব্যাপার, এই জায়গাটাতেই কি এরকম হয়েছিল। এবার বাকি যে দুজন ছিল তারা তো এই পরাণ মেশোকে বলছে যে না না আপনি এরকম করবেন না, ওখানে যদি কোনো কোনো লোকজন থেকে থাকে তারা ভাববে যে আমরা তাদের কাজে ডিস্টার্ব করছি, কি দরকার, আপনি চলুন, আমরা তো কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছি না, আমরা দিনের কাজে এগিয়ে যাই। তো উনিও ভাবলেন যে কি না কি ছিল, একটা বেড়ালই হয়তো ছিল, সেই জন্য ওরা এরকম ভয় পেয়েছে। তো উনি আবার টর্চটাকে নিভিয়ে হাঁটা দিয়েছে। এরপরে মানে কিছু দূর এরকম করে, মানে কত হবে 10-12 পা হয়তো এগিয়েছে, মানে ঝাউবনটা কিন্তু অনেক বড় ছিল। তো এই ঝাউবন থেকে যখন ওরকম 10-12 পা এগিয়ে গেছে, তখন হঠাৎ করেই একটা মানে চিৎকার বলতে যেরকম বোঝায় ঠিক সেরকম একটা চিৎকার পেয়েছে, এবং সেই চিৎকারটা কিন্তু একটা মেয়ের গলার চিৎকার, মানে মহিলা কণ্ঠ, প্রচণ্ড জোরে চিৎকার করেছে। এবার যেই মুহূর্তে চিৎকারটা করেছে সেই মুহূর্তে কিন্তু তিনজনেই মানে ওই চিৎকারটা শুনতে পেয়েছে, আর প্রচণ্ড জোরে চিৎকার, আর মনে হচ্ছে যাদের জাস্ট খুব কাছাকাছি, মানে ওই 10-12 পা যেখান থেকে ওরা এগিয়ে গেছে ঠিক ওইখান থেকেই মনে হচ্ছে চিৎকারটা এসছে। তিনজনেই দাঁড়িয়ে গেছে। তিনজনে দাঁড়িয়ে গিয়ে ওরা কিন্তু ভেবেছে যে নিশ্চয়ই ওখানে কোনো মেয়ে কোনো বিপদগ্রস্ত হয়েছে, কারণ ওই জায়গাটা খুব একটা ভালো না, কুখ্যাত জায়গা। তো ভাবছে যে এখানে তো কিছু একটা সমস্যা হয়েছে। তো বাকি দুজন মানে ভয় পেয়ে গেছে, মানে এই ভয়টা কিন্তু কোনো ভৌতিক ভয় নয়। ওরা ভাবছে যে একটা মেয়ে হয়তো ওখানে কিছু প্রবলেমে পড়েছে, তো মেয়েটাকে তো এবার তাহলে উদ্ধার করতে হবে, কিন্তু সেখানে যাওয়াটা ঠিক হবে কিনা, কতজন ওখানে আছে সেটাও বুঝতে পারছে না। তো এই পরাণ মেশো যিনি ছিলেন উনি কিন্তু খুব সাহসী একজন মানুষ ছিলেন। হুম। তো উনি বললো যে আরে এখানে কি কোনো মেয়েকে তুলে এনেছে নাকি, কোনো মেয়েকে কি অত্যাচার করা হচ্ছে। তো উনি কি করেছে, বলছে চলো আমরা যাই। তো বলছে তোমরা হ্যারিকেনের ওটা মানে আলোটা কি বাড়িয়ে নাও, আর উনিও টর্চটাকে অন করেছে। টর্চটাকে অন করে একদম মানে জোর জোর পায়ে ওনারা ওই দিকে এগিয়ে যাচ্ছে, আর টর্চের আলোটা মারছে। এবারে যেই মুহূর্তে ওনারা এগিয়ে গিয়ে টর্চের আলোটা মেরে আরও এগোনো শুরু করেছে, সেই মুহূর্তে মানে আবার একটা প্রচণ্ড জোরে চিৎকার, এবং বাঁচাও বলে একটা চিৎকার করেছে, এবং একটা মহিলা কণ্ঠে। এরা তিনজন তো ভেবেছে যে নিশ্চয়ই ওখানে কোনো এরকম কোনো ঘটনা ঘটছে, এটা খুবই স্বাভাবিক ভাবা। ওনারা সামনে গেছে, গিয়ে দেখছে যে কোথাও কিছু নেই, মানে ওই ঝাউবনের যে জায়গাটা রয়েছে ওখানে কোথাও কিছু নেই। তো ওখানটায় আলো মেরেছে, দেখছে যে এত কাছ থেকে আওয়াজটা হলো, এবং যে জায়গাটার আমি কথা বলছি যেটা লিখেছে, মানে যেভাবে লিখেছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই বলছি। ওই যে জায়গাটা ছিল ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা, শুধু ঝাউবন, আর সামনে আর ঝাউবনটাকে পেরিয়ে গেলে সমুদ্র সৈকত। তো ওইখানে কোনো বাড়ি নেই, ওখানে কোনো আশেপাশে কোনো হোটেলও নেই। ফলে ওই চিৎকার যেটা ওরা দুবার শুনতে পেয়েছে সেটা কিন্তু ওই জায়গাটা থেকেই শুনতে পেয়েছে। ফলে ওই যে যে ব্যক্তি চিৎকারটা করেছিল খুব স্বাভাবিক হচ্ছে যে তাকে ওই জায়গাটাতেই পাওয়া যাবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে এনারা তিনজন, এই পরাণ মেশো আরও যে দুজন ছিল, তারা হ্যারিকেন নিয়ে দেখছে, পরাণ মেশো ডবল ব্যাটারি টর্চ নিয়ে গেছে, টর্চ নিয়ে চারিদিকে আলো মারছে, কিন্তু কোথাও কিছু দেখছেন, এবং ওই মেয়ের যে চিৎকার ছিল সেই চিৎকারও নেই। তো তখন ওরা ভাবছে যে আরে তাহলে মেয়েটাকে কি কোথাও নিয়ে চলে গেল না কি হলো, কিছু বুঝতে পারছে না। কারণ ওখান থেকে যদি কেউ পালিয়েও যায় তাহলেও একটা ঝাউবনের মধ্যে, সেখানে যদি একটা মানুষ বা দুটো মানুষ এরকম লাফালাফি বা দৌড়োদৌড়ি করে তাহলে তো সেটাও বোঝা যাবে, আওয়াজ আসবে, কিন্তু এরকম কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার ওনারা না মানে কিছু বুঝতে একটু পাজলড হয়ে গেছে, চারিদিকে দেখছে, খুঁজছে, মানে চেষ্টা করছে যাতে কেউ বিপদগ্রস্ত হয়ে থাকলে তাকে যতটা বাঁচানো সম্ভব হয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ওখানে ওনারা 10 থেকে 15 মিনিট সময় স্পেন্ড করে এবং চারিদিকে টর্চ মারে, কিন্তু কোথাও থেকে কোনো মানে কিচ্ছু বুঝতে পারে না, মানে কোনো একটা মানুষ যে অন্যদিকে চলে যাচ্ছে, সে দৌড়ে যাক হেঁটে যাক, সেরকম কোনো চিহ্ন ওরা পায় না। ইভেন আশেপাশে না কোনো বাড়িঘর আছে, না কোনো হোটেল আছে যে সেখান থেকে আওয়াজটা পাবে বা সেখানে তাকে ঢুকিয়ে নিয়ে চলে যাবে, এরকম কোনো জায়গাও নেই। ওনার ভীষণ রকমভাবে অদ্ভুত লাগে।
তখন এরা দুজন বলছে যে আরে কোথাও তো মেয়েটাকে পাওয়া গেল না, তো মানে পরাণ মেশোকে বলছে যে চলো আমরা যে কাজে এসেছি সেই কাজটা করি। ওখানে 15 মিনিট ওরা ওখানে আর কি থাকে, কিন্তু কোনো জায়গা থেকে কিন্তু মেয়েটার আর তৃতীয়বার গলার আওয়াজ পাওয়া যায় না। এবং কেন হলো, কোথা থেকে সে আওয়াজ এলো, ওনারা কিন্তু কিচ্ছু বুঝতে পারে না। বাধ্য হয়ে ওরা ওখান থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে চলে যায় এবং তারপরে যা ওদের কাজ ছিল খেজুর গাছে উঠে সেখান থেকে রস সংগ্রহ করে ওরা বাড়ি চলে আসে। বাড়ি যখন চলে আসে তো তখন সেখানে আস্তে আস্তে আরও যারা রস সংগ্রহ করতো তারা ওনাদের বাড়িতে এসছে। এবার আগের দিন যারা ওরকম একটা এক্সপেরিয়েন্স করেছিল যে একটা অদ্ভুত টাইপের গলার আওয়াজ পাচ্ছিল, তো তাদের সাথে কথাটা উনি শেয়ার করেছেন। সবাই উনি এসে বাড়িতে বলেছেন যে বাকিরাও শুনেছে যে ওনারা আজকে যাচ্ছিল, এরকম একটা মহিলা কণ্ঠে একবার চিৎকার আর একবার বাঁচাও বলে একটা আওয়াজ করেছে। কিন্তু 10-15 মিনিট ওখানে থাকার পরে বিভিন্ন দিকে ওই আলো দেওয়ার পরও কোথাও থেকে কিন্তু কাউকে দেখা যায়নি, কাউকে খুঁজেও পাওয়া যায়নি, কেউ যে ওখানে ছিল সেটাও বোঝা যায়নি, যেটা খুবই অস্বাভাবিক। এইবার তো মানে সবাই বুঝতে পারছে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এবারে ওই অয়নের যে মাসি ছিল, তো সেই মাসির মানে বলে যে দেখো তুমি কিন্তু এই বিষয় নিয়েগুলো অতটা মাথা ঘামিও না, আর এরপরে যদি তুমি যাও, তুমি একবার জাস্ট দেখবে যে কেউ তোমাকে দিয়ে কেউ ডাকছে কি না, তবেই তুমি পিছু নেবে বা পিছনে গিয়ে তুমি দেখবে বা আলো দেবে, কিন্তু নালে কিন্তু তুমি এটা করো না। জায়গাটা ভালো নয় যখন, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় বেশি ভাবনা চিন্তা করা উচিত না। যদি সেরকম কখনো মনে হয় যে না কেউ সত্যি বিপদে পড়েছে, তাহলে প্রশাসনকে খবর দেওয়া হবে, তারা এসে যা করার করবে। কারণ তুমি গেলে তুমি হয়তো দেখতে পেলে না, যদি ওখানে কোনো দুষ্কৃতী থেকেও থাকতো সে হয়তো অতর্কিতে তোমাদের উপরে অ্যাটাক করতো, তোমাদেরকে মারধর করতো, তো এটা কিন্তু তোমাদের ঠিক হয়নি। সবাই যে যার মতো বোঝায়। কিছু কিছু মানুষ আবার বলে যে না এই জায়গাটা খুব একটা ভালো নয়, নিশ্চয়ই এখানে কিছু ব্যাপার আছে, নাহলে এরকম দুবার এরকম ঘটনা ঘটবে কেন, আর এমনিতে ওই জায়গাটা কেউ যেতই না। এবারে সব কিছু শোনার পরে এই মানে পরাণ মেশো আর বিশেষ কিছু বলে না, কিন্তু ওনার মনে একটা প্রশ্ন জাগতে থাকে যে ব্যাপারটা ঘটলোটা কি। একজন তার আগের দিন ঠিক ওই জায়গাটাতেই একটা অন্য রকমের গলার আওয়াজ পেল, যেটা না মহিলা কণ্ঠ না পুরুষ কণ্ঠ, একটা অদ্ভুত রকমের আওয়াজ, এবং সে ঝোপের মধ্যে ঝোপের পাতা অদ্ভুতভাবে নড়ছে কাঁপছে সেটা দেখলো। আর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিছু দেখতে চোখে পেলাম না, কিন্তু শুনতে পেলাম অদ্ভুত টাইপের এরকম আওয়াজ, কিন্তু সেই আওয়াজটা কোথা থেকে এলো সেটা বুঝলাম না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু ওনার মনের মধ্যে একটা বিষয় চলতে থাকে। তো উনি মনে মনে ঠিক করলেন যে ব্যাপারটাকে নিয়ে দেখতে হবে। মানে উনি না ভাবলেন যে না এটা তো এরকমভাবে তো অমীমাংসিত থাকতে পারে না। আমি স্পষ্ট শুনেছি, মানে ওনারা 3জন ওখানে ছিলেন, এটা স্পষ্ট ওনারা একটা মহিলা কণ্ঠ শুনেছেন। তো ভাবছে যে ব্যাপারটা কি হলো, মেয়েটাকে কোথায় নিয়ে গেল, তাহলে কি মানে ওখানেই ছিল, মানে আমরা দেখতে পাইনি। ওনার মনের মধ্যে প্রচুর প্রশ্ন জাগলো। যাই হোক, তো এর পরের দিন উনি বললেন যে না, উনি বাড়িতে আর জানালেন না যে উনি ওই দিকেই যাবেন। তো উনি বাড়িতে না জানিয়ে আরও ওই দুজনকে নিয়ে ওনারা ওই যে ঝাউবনের দিকের যে খেজুর গাছ ছিল সেই উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়লেন। এবং সেদিন উনি মনে মনে ঠিক করেছেন, মানে অ্যাকচুয়ালি ব্যাপার যেটা ছিল, এই অয়নের যে মেশো ছিল তিনি খুব সাহসী প্রকৃতির মানুষ ছিলেন, এবং উনি না এই ভূত প্রেত এই বিষয়গুলো অতটা বিশ্বাস করতেন না। মানে গ্রামের মানুষ হলেও উনি মনে মনে ভেবেছিলেন যে নিশ্চয়ই ওখানে কিছু একটা গন্ডগোল সেদিন হয়েছে, নিশ্চয়ই ওখানে সত্যিই কোনো মেয়ে ছিল, তার উপরে হয়তো তাকে হয়তো কেউ অপহরণ করে এনেছে বা তাকে অত্যাচার করার জন্য নিয়ে এসেছে, কিছু একটা ঘটনা তো ঘটবেই। তো উনি মনে মনে এটা নিশ্চিত ছিলেন। তো এবার আবার উনি যাচ্ছেন। এবার ওনার সাথে যে বাকি দুজন যে গেছিল, তারা গেছিল ঠিকই, কিন্তু তাদের না অতটা ইন্টারেস্ট ছিল না যে ব্যাপারটা কি হচ্ছে দেখি বা কেন এটা ঘটলো, এগুলো নিয়ে যে একটা বিশাল চিন্তাভাবনা করবে সেই কিন্তু অতটা ধারণা বা সেই ইন্টারেস্ট অতটা ছিল না। কিন্তু যাই হোক, তো ওনার সাথে গেছে। এবার আবার যখন পরাণ মেশো তারপরের দিন আর কি ওই জায়গাটা দিয়ে যাচ্ছে, তখন উনি না মানে কিছু শুনতে পাচ্ছে না, মানে কিছু শোনেও নি, কিছু দেখেও নি, কিছু হয়নি, একদম নর্মাল কিন্তু জায়গাটা। এবারে ওই ওই পথ দিয়ে যখন ওনারা ওই খেজুরের রসের হাঁড়িটা নিয়ে ফিরছিল, সেই ফেরার সময় এবার তখন কিন্তু মোটামুটি ভোরের আলোটা ফুটেছে। যেহেতু অনেক সকালে উনি বেরোতেন, তো ভোরের আলো মোটামুটি ফুটেছে, খুব যে স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে তা কিন্তু নয়। ফেরার সময়
হঠাৎ করেই মানে ওনাদের যে হাঁড়িগুলো থাকে সেই হাঁড়িগুলো না ওনারা একটা দড়ি দিয়ে বেঁধে ঘাড়ের কাছে নিয়ে যেত। এবার ওনারা হাঁটতে হাঁটতে আসছে এবং ওই যে ওখান দিয়ে হেঁটে হেঁটে আসছিল সেই সময় কিন্তু এই পরাণ মেশো এই বিষয়েই কথা বলছিল যে দুদিন এরকম ঘটনা এখানে ঘটলো, আজকে তো কিছুই দেখলাম না, তাহলে আমি নিশ্চিত এবার যে ওইখানে কিছু তো একটা ঘটনা সেদিনকে ঘটেছিল, আমরা হয়তো দেখতে পাইনি কিন্তু ওখানে কেউ না কেউ ছিল, কোনো মানুষ ছিল, আমাদের চোখে আমরা হারিয়ে ফেলেছি বা আমরা দেখতে পাইনি কোনো কারণে। মানে এই সমস্ত কথা আলোচনা করতে করতেই আসছে এমন সময় হঠাৎ করে, মানে কোনোখানে কিছু নেই, নর্মাল, এবং তখন কিন্তু ঘোর অন্ধকার তা নয়, মোটামুটি আলো ফুটেছে, একটা ধাপ করে আওয়াজ হয়। মানে ঠিক একদম উনি মানে এই পরাণ মেশো হাঁটছে তো একটা থাপ করে আওয়াজ হয়। মানে আওয়াজটা এমন করে হয় এবং অতর্কিতে হয়, মনে হলো যেন কেউ একজন জাস্ট কোথাও থেকে ঝাঁপ দিল, এরকম টাইপের একটা ধাপ করে আওয়াজ হয়েছে। এবং ধাপ করে আওয়াজটা হওয়ার পরে তিনজনেই চমকে গেছে, অতর্কিতে আওয়াজ হয়েছে, কেউ আশেপাশে নেই। তখন যেই মুহূর্তে পিছনে তাকিয়েছে এই পরাণ মেশো, উনি দেখছে যে হঠাৎ করেই ওনার যে হাঁড়িটার করে মাটির হাঁড়ি করে উনি রসটা নিয়ে আসছিলেন, ওই হাঁড়িটা মানে পুরো অর্ধেক হয়ে ভেঙে নিচে পড়ে গেছে। মানে ওই মাটির হাঁড়িটা অর্ধেক হয়ে ভেঙে মাটিতে পড়েছে এবং পুরো রস তো পড়েই গেছে। কিন্তু একটা জিনিস উনি বুঝলেন না যে ঘটনাটা ঘটলো কি করে, শুধু একটা ধাপ করে উনি আওয়াজ পেয়েছেন, আর কেউ কোনো আওয়াজও পায়নি, বাকি যে দুজন ছিল তারাও কেউ কিচ্ছু দেখেনি, কোনো মানুষ এসে ওটাকে হাঁড়িটার গায়ে কোনো লাঠির বাড়ি মেরেছে না কি হয়েছে উনি কিচ্ছু বুঝতে পারেনি। এই ঘটনাটা যখন ঘটে তখন তিনজনেই না প্রচণ্ড অবাক হয়ে যায় যে ব্যাপারটা ঘটলোটা কি। হাঁড়ির মধ্যে মানে ওরকম একটা মাটির হাঁড়ি, এবং ওই মাটির হাঁড়িটা কিন্তু খুব শক্তপোক্ত একটা মাটির হাঁড়ি, একদম এর আগে ওটা আগুনের জালে পুড়িয়েছে, পোড়ানো হয়েছে, একদম মানে কোনোখানে ভাঙার মতো কোনো ঘটনাই ঘটেনি, না কোনো কিছুর সাথে ধাক্কা লেগেছে, না কোনো কিছুর বাড়ি লেগেছে, কিছুই না, ওরা নর্মাল ওই ঝাউবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। আর আমি বলছি এই ঘটনা মানে এই যে সময়টার কথা আমি বলছি তখন কিন্তু এই ঝাউবনের ওখানে কিন্তু রাস্তাঘাট এতটা বাঁধানো এত ভালো ছিল না, আর আলো এত বেশি স্ট্রিট লাইটও ছিল না। এবার হঠাৎ করে এই হাঁড়িটা ভেঙে যাওয়াটায় তিনজনেই প্রচণ্ড রকমভাবে মানে ঘাবড়ে যায় যে ব্যাপারটা হলোটা কি। আর এই যে আওয়াজটা হলো, সে আওয়াজটা কিন্তু মানে একটা হাঁড়িকে নিয়ে যদি একটা লাঠি দিয়ে বাড়ি মারা হয় বা কোনো একটা ভারী বস্তু যদি ওই মাটির হাঁড়ির গায়ে মারা হয়, তাহলে যে আওয়াজটা হতে পারে বা যে আওয়াজটা সৃষ্টি হবে, এই আওয়াজটা আর যে ধাপ করে যে আওয়াজটা হলো, সেই আওয়াজ দুটো কিন্তু সমান নয়। মানে হাঁড়ি ভাঙলে যেরকম একটা আওয়াজ হওয়ার কথা সেই আওয়াজটা কিন্তু হয়নি, তার বদলে প্রচণ্ড জোরে একটা ধাপ করে আওয়াজ হয়, এবং যে আওয়াজটা হচ্ছে কোনো একটা জিনিস, ভারী বস্তু যদি ওপর থেকে নিচে পড়ে বা কেউ যদি লাফ দেয় জোরে, ঝাঁপায়, ঠিক যেরকম একটা ব্যাপার হবে ঠিক সেই আওয়াজ। এইবারে ওনারা তিনজন ভাবছে যে ব্যাপারটা ঘটলোটা কি। কেউ কাউকে দেখেনি, তিনজনের মধ্যে কেউ দেখেনি যে পিছন থেকে কেউ এসে লাঠি মানে ওই মাটির হাঁড়িতে কেউ ধাক্কা মেরেছে, কেউ কিছু ফেলেছে, তাহলে ঘটনাটা ঘটলো কি করে, এই প্রশ্ন কিন্তু তিনজনের মনেই হয়। এবং তারপরে ওই ডবল ব্যাটারির টর্চটা ওনার কাছে থাকতো, তো উনি মানে কেড়ে কেড়ে বলে উনি একটুখানি তেড়ে এগিয়ে যান। উনি ভেবেছে যে কেউ কি এটা কি মানে ইচ্ছে করে বদমাইশি করে কি মানে হাঁড়িটা ভেঙে দিয়ে চলে গেল। তো উনি দৌড়ে যান, চারিদিকটা মোটামুটি আর কি যতটুকু দেখা সম্ভব উনি টর্চের আলোয় দেখেন, কিন্তু কোথাও উনি কাউকে দেখতে পান না। তো মনটা ওনার খুব খারাপ হয়ে গেল, পুরো এক হাঁড়ি খেজুরের রস নষ্ট গেল। এবার আপনারা জানেন যে খেজুরের রসটা কালেক্ট করাও কিন্তু এত সহজ কাজ নয়, আর ওই দিকের যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু বেশ উঁচু, অতখানি উঁচু গাছ ওরকম করে জাস্ট মানে দড়ি দুটো পায়ে দড়ি বেঁধে সেটাকে ওরকম করে উঠে ওই রস সংগ্রহ করে আবার অতটা ডিস্টেন্স গাছ থেকে নামা, এটা কিন্তু একটা খুবই কঠিন কাজ। তো এত কঠিন কাজ এত কষ্ট করে করে যখন ওই পুরো এক হাঁড়ি রস নষ্ট হয়ে যায়, মানে ওই হাঁড়িটায় 3টে গাছের রস কালেক্ট করা ছিল, তাহলে বুঝতে পারছেন যে একটা মানুষের কতটা শ্রম করে 3টে গাছে ওঠা, 3টে গাছ থেকে রস সংগ্রহ করে আবার নামা কতটা কষ্টকর বিষয়। এবং এতটা কষ্ট করে রস সংগ্রহ করার পরে যখন কোনো কারণ ছাড়াই মানে কিভাবে হলো সেটাও বোঝা গেল না, কিন্তু ওনার হাঁড়িটা পুরো ভেঙে পড়ে গেল, ওনার খুব খারাপ লাগে।
এবং ওই জায়গাটাকে তারপরে ওখান থেকে জায়গাটা পরিষ্কার করে দেয়, হাঁড়ির টুকরোগুলো উনি মানে অনেকক্ষণ ওখানে সময় ওদের নষ্ট হয়, প্রায় 20-25 মিনিট ওরকম করে উনি তাড়া করে দেখেন, কেড়ে কেড়ে বলে উনি ছুটে যান, বাট কোথাও উনি কাউকে দেখতে পান না। তারপরে বাধ্য হয়ে ওখান থেকে ওনারা চলে আসেন। এবার ওখান থেকে যখন চলে আসছে, ওই ঝাউবনের এরিয়াটা যখন মোটামুটি পার অনেকটা করে ফেলেছেন, ঠিক সেই সময় এই পরাণ মেশো সহ আরও যে দুজন ছিল, তিনজনেই কিন্তু একটা বিষয় খেয়াল করেন যে মানে তখন ওনাদের বেশ অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, তো দেখছে যে দূরের ওই ঝাউবনের মধ্যে মানে প্রচণ্ড ঝড় হলে যেরকম একটা করতে থাকে, মানে ওই ঝাউবনের পাতাগুলো, ঝাউয়ের পাতাগুলো পুরো মানে প্রচণ্ড রকমভাবে নড়ছে, প্রচণ্ড রকমভাবে নড়ছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে আশেপাশের গাছপালা, আশেপাশেও তো আরও গাছপালা রয়েছে, সেই গাছপালায় কিন্তু ওই পরিমাণ হাওয়া নেই যতটা পরিমাণ হাওয়া ওইখানে লাগছে। এই দৃশ্য যখন ওনারা দেখে, তো ওই পরাণ মেশোর সাথে আরও যে দুজন ছিল তারা বলে যে এই জিনিস কিন্তু স্বাভাবিক নয়, এখানে নিশ্চয়ই কোনো কিছু মানে বিদেহী আত্মার এখানে কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, নাহলে এই ঘটনা ঘটতে পারে না। যেভাবে আমরা আওয়াজ পেয়েছি ধাপ করে, সেই ধাপ করে আওয়াজটা হবে কি করে? কেউ কেউ আমাদের চোখের সামনে আসেনি, কেউ সামনে এসে এটাকে মানে হাঁড়িটাকে কিছু দিয়ে ফাটিয়ে দিয়ে চলে যায়নি, তাহলে আওয়াজটা হলো কি করে? নিশ্চয়ই ওখানে কিছু ছিল যেটা আমরা চোখে দেখতো, যেটা সূক্ষ্ম দেহে ছিল বা বিদেহী আত্মা ছিল, এরকমই কিছু একটা হবে। এবং হাঁড়ি ভাঙলে যেরকম আওয়াজ হয় সে আওয়াজ ওরা পায়নি, কিন্তু হাঁড়িটা তাহলে ভাঙলো কি করে, আর ওই ধাপ করে আওয়াজটাই বা কি করে হলো? এই প্রশ্নের উত্তর কিন্তু মানে এই অয়ন যেটা লিখেছে, যেমন মেশো গ্রামের মানুষ হলেও উনি হয়তো খুব বেশি পড়াশুনো জানতেন না, কিন্তু সেই সময় ওনার মন মানসিকতা খুবই অ্যাডভান্স লেভেলে ছিল, উনি সব কিছুকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতেন। বাট উনিও কিছুতেই বুঝতে পারলেন না যে ঘটনাটা ঘটতে পারে কি করে, এটা সম্ভব কি করে। বাড়িতে এলেন, বাড়িতে এসে ওনার স্ত্রী পুরো বিষয়টা জানলো, মানে এই অয়নের মাসি, আরও বাড়ির লোকেরা, আরও যারা এখানে গুড় তৈরির কাজের সাথে যুক্ত সবাই জানলো, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না যে ব্যাপারটা ঘটলোটা কি করে, কিছু বোঝা গেল না। এবং একটা বিষয় সবাই বলল যে না, এই জায়গার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। এর পর দিন যেটা হলো, মানে জাস্ট মানে উনি তো প্রত্যেকদিন অনেক ভোরবেলা উঠতেন, মানে এই সময়টা আর কি, যে সময় গুড়ঠুরগুলো হতো, এমনিতে উনি প্রত্যেক দিনই ভোর 5টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যেতেন, আর এই গুড় তৈরির সময় কিন্তু উনি 3:30-4টের মধ্যে ঘুম থেকে উঠতেন প্রত্যেক দিন। তো ওই ঘটনার পরে সারাদিন উনি একদম সুস্থ সবল ছিলেন ওর মেসো। ঠিক ভোর রাত থেকে ওনার প্রচণ্ড জ্বর এলো, মানে এত জ্বর যে উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না। তাই ওগুলো সবাই ভেবেছে যে এরকম ভোর রাতের বেলা বেরোয়। এবং এখানে একটা কথা যেটা অয়ন লিখেছে, যেটা আমি মেনশন করব, সেটা হচ্ছে যে ওর মেসো ছোটবেলা থেকে শারীরিকভাবে কিন্তু প্রচণ্ড স্ট্রং, মানে মানুষটার কোনোদিনও সর্দি গর্মি জ্বর কিছুই কোনোদিন হয়নি। তো সেই মানুষের হঠাৎ করে জ্বর হলো, এটাও একটা অদ্ভুত বিষয়। তো তাও ভেবেছে সবাই যে ঠিক আছে, এত ভোরবেলা এরকম হঠাৎ করে ঠান্ডা পড়েছে, হয়তো সর্দি লেগেছে, তাই জ্বর হয়েছে। এবার উনি পরপর 2 দিন পুরো জ্বরে কাবু হয়ে বসে রইলেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই ঘটনার পরে ওই যে যেখানে আর কি ওখানে যে 4-5টা গাছ যে ছিল, সেই 4-5-6টা গাছ থেকে মানে পুরো ভোরের আলো ফুটেছে, তারপরেই লোকজন বেরিয়েছে ওই গাছের হাঁড়ি থেকে রস সংগ্রহ করতে, মানে কারোর আর সাহসে কুলোয়নি যে সে ওরকম অন্ধকার থাকতে গিয়ে যাবে। এবার 2 দিন পরে উনি একটু মোটামুটি সুস্থ হয়েছেন। এবার সুস্থ যখন এবার এখানে একটা জিনিস বলে রাখি, এই যে 2টো দিন উনি জ্বরের মধ্যে ভুগছিলেন, সেই 2টো দিন উনি প্রচণ্ডই অসুস্থ ছিলেন, মানে কোনো রকমে হয়তো উনি হেঁটে হেঁটে বাথরুমে যেতেন, তারপরে আবার এসে উনি শুয়ে পড়তেন, আর খুবই অল্প অল্প খাওয়া দাওয়া করেছিলেন। তো ফলে ওই 2 দিনের জ্বরে উনি কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং প্রচণ্ড শরীরটা ওনার দুর্বল হয়ে যায়। এবার 3rd দিন, এবার বুঝতেই পারছেন যে এই বড় বড় লম্বা লম্বা গাছে উঠে খেজুরের রস পাড়াটা কিন্তু খুব একটা হেক্টিক কাজ, এবং খুব পারদর্শী না হলে এবং শারীরিকভাবে খুব ফিট না হলে এই কাজ কিন্তু করা যায় না, কারণ অতটা উঁচুতে ওঠা, ওরকম জ্বর শরীর বা দুর্বল শরীর সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, তো 2 দিন এরকমভাবে শয্যাশায়ী থাকার পর, এবং ওই 2 দিন উনি কারোর সাথে সেভাবে কথাও বলতে পারেননি। এবার 3য় দিন যেদিন উনি একটু সুস্থ হন, তো উনি ভাবলো যে ঠিক আছে, 2টো দিন তো আমি দেখতেও পারিনি গুড়ঠুর কীভাবে বানানো হচ্ছে, তো উনি বিছানা থেকে উঠে এসে ওনাদের দাওয়ার ওখানটা বসেন।
এবার বসে বসে উনি দেখছেন সবাই গুড়ঠুর বানাচ্ছে, রস জাল দেয়া চলছে। তো উনাকে না মানে সবাই দেখে বুঝতে পারছে যে দুদিনের জ্বরে যে মানুষটা এত খাটাখাটনি করতে পারে সেই মানুষটা একটা অদ্ভুত রকমের একটা চুপচাপ হয়ে গেছে, তার শরীরে মনে হচ্ছে একটুও জোর নেই। তো সবাই জিজ্ঞেস করছে ওনাকে, বাড়ির লোক তো দেখছে, কিন্তু বাকি যারা আর কি এই গুড় তৈরির কাজে আসতেন বাড়িতে, তো আর সেসব লোকেরাও জিজ্ঞেস করছে যে কি হয়েছে, এতটা শরীর খারাপ কি করে হলো। তো সেই সময় এই মানে অয়ন যে যিনি আর কি ঘটনাটা লিখেছেন, ও আর ওর মা কিন্তু সেই দিন বাড়িতে গেছিল, ওর মাসির বাড়িতে গেছিল। তো ওরাও দেখেছে, মানে ও যেটা লিখেছে যে ও যখন ওর মেশোকে বাড়িতে এসে প্রথম দেখো, বলছে আমি অবাক হয়ে গেছি আমার মেশোকে এরকম অবস্থায় দেখতে, মানে দেখে মনে হচ্ছে যেন উনি দীর্ঘদিন ধরে কোনো রোগগ্রস্ত হয়ে ভুগছেন, এতটাই আর কি ওনার চোখ মুখ চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তো বাকি যারা ছিল, তারপরে এই অয়নের মা, এরাও জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, এত শরীর খারাপ কি করে হয়ে গেল। তো তখন উনি বলছেন যে এই যে দুটো দিন উনি জ্বরে ভুগছিলেন, তো সেই দুটো দিন নাকি মানে উনি সারাক্ষণই ওই একটা ঘোরের মধ্যে ছিলেন, এবং সেই জ্বরের ঘোরের মধ্যে উনি নাকি বারবার দেখছিলেন, মানে ওনার আর কি চোখের সামনে আর কি ফ্ল্যাশের মতো আসছিল যে একটা মানে ওই ঝাউবন টাইপেরই জায়গা, সেটা এই জায়গাটাই, মানে ওই জায়গাটা উনি স্বপ্নে যেটা দেখেছেন সেই জায়গাটাই যে বাস্তবের ওই ঝাউবনটা, সেটা উনি ঠিকমতো বলতে পারলেন না। উনি নাকি স্বপ্নে দেখেছেন যে একটা ঝাউবন মতো জায়গা, এবং সেইখানে নাকি ওনাকে কেউ উনি স্বপ্নে আর কি দেখছেন যে ওনাকে কেউ মারার চেষ্টা করছে, মানে কেউ ওনার গলা চেপে ধরছে উনি দেখছেন, কেউ ওনার দমটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, এইরকম নাকি উনি বারবার বারবার স্বপ্নের মধ্যে দেখেছে। তো এই কথাটা যখন সবাই পরিবারে শোনে, বা আশেপাশে আরও যারা ছিল তারা যখন শোনে, তারা খুবই অবাক হয়ে যায় যে মানুষের শরীর খারাপ হতেই পারে, এবং তাতে জ্বরও হতে পারে, কিন্তু তাই বলে একটা মানুষ এরকম চিন্তাভাবনা করবে বা তার খালি সে এরকম স্বপ্ন দেখবে, এটা তো হতে পারে না। তো ওনারা মানে ওনাদের আর কি যে জায়গায় বাড়িটা ছিল সেটা কিন্তু মানে বেশ একটা গ্রাম্য পরিবেশ তখন ছিল, সেই জায়গাটা কিন্তু অতটা মানে অতটা আর কি শহরের এখনকার যে দীঘা সেরকম কিন্তু ছিল না, এটা আমি আজ থেকে 19 বছর আগেকার কথা বলছি। তো তখন ওনার বাড়ির লোকেরা বলল যে আচ্ছা তুই তো ওরকম সকাল সকাল যাস এরকম, মানে ওনার মা আরও বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, তো তারা বললো যে সকাল সকাল এই রস সংগ্রহ করতে যা, হয়তো হাওয়া বাতাস লেগেছে, আর হয়তো তুই এই যে ঘটনাটা তোর সাথে যে ঘটেছে, ওই যে ওইভাবে হাঁড়িটা ভেঙে পড়ে গেল, ওটায় হয়তো তোর খুব খারাপ লেগেছে, তুই ভয় পেয়েছিস, তাই জন্য হয়তো এরকম স্বপ্ন দেখেছিস। তো ওনাকে বলা হলো যে না ঠিক আছে, এখন 2-3 দিন বেরোনো যাবে না, আর এমনিতেও ওনার শরীর খুব একটা ভালো ছিল না, ফলে 2-3 দিন ওই গাছে ওঠার ব্যাপারটা ওনাকে অ্যাভয়েড করতেই হতো। তো ওনাকে কি করেছে, কোনো একটা জায়গা থেকে একটু ফুল এনে মাথায় ছুঁয়ে দিয়েছে, বলছে যে আর ভয় ঠয় পাবি না। ওনার মা ছিলেন, মানে মেসোমশাইয়ের যিনি মা, তো সবই ঠিক ছিল, কিন্তু মনের কোথাও একটা এই যে বিষয়টা উনি স্বপ্নে দেখেছিলেন, এই পরাণ মেশোর মনে এটার না একটা প্রভাব পড়ে, এবং উনি মনে মনে ভাবতে থাকেন যে ব্যাপারটা ঘটলোটা কি, আমি কেন এই জিনিসটা দেখলাম, এতদিন আমি এত জায়গায় গেছি। ইভেন উনি নাকি মানে এই যে মাছের যে পাইকারি যে বিজনেসগুলো ছিল, মানে যেখানে উনি বিভিন্ন হোটেলে হোটেলে মাছ দিতেন, তো অনেক সময় এরকম হয়েছে যে উনি জেলেদের যে ডিঙি, যে ছোট ছোট যে ডিঙি নৌকো থাকে, সেই নৌকো করেও উনি গেছেন, কিন্তু কখনোই ওনার এরকম কিন্তু কোনো ফিলিংস হয়নি, বা এরকম কোনো অভিজ্ঞতা ওনার হয়নি। হুম। ইন দ্য মিন টাইম, ওই যে 2-3 দিন উনি গেলেন না, ইন দ্য মিন টাইম ওখান দিয়ে আর যারা অন্য যারা ছিল, যারা ওখান থেকে আর কি হাড়ি থেকে আর কি রস সংগ্রহ করতো, তো তারা নাকি তারা ওনাকে এসে জানালো যে ওই জায়গাটা দিয়ে আর যাওয়া যাবে না, ওখান থেকে গাছের রস সংগ্রহ করা যাবে না, কারণ ওরা নাকি যে 3-4 জন গেছিল তারা প্রত্যেকে বুঝতে পেরেছে যে ওই জায়গাটায় কিছু একটা আছে। এবার তারা কি দেখে বুঝতে পেরেছে, বা সেটা আমি একটুখানি আপনাদেরকে বলছি। তারা নাকি ওখান থেকে যখন রস সংগ্রহ করতে যাচ্ছিল এবং ফিরছিল, সেই সময় ওরা নাকি বুঝতে পারে যে একটা বিশাল হাওয়ার কুণ্ডলী যেই ঝাউবনের ওখান থেকে ওদের সামনে আসে, এবং এসে নাকি ওদের মানে দেখবেন যে আমরা হয়তো যখন খুব গরমকালে, খুব গরমের সময় যখন আর কি লু বয়, বাইরে যখন ওই তাপপ্রবাহ চলে, দেখবেন একটা গরম হাওয়া কিন্তু চোখে মুখে লাগে, এবং সেই গরম হাওয়াটা লাগলে কিন্তু মানুষ খুবই অসুস্থ হয়ে পড়ে।
এবার ঠিক সেরকমই একটা গরম হাওয়া, মানে বুঝতেই পারছেন যে সেই আজ থেকে 19 বছর আগে নভেম্বরের শেষের দিক, তখন ডিসেম্বর মোটামুটি পড়ে গেছে। তো সেই সময় যে একটা ঠান্ডা প্রকৃতির ঠান্ডা যে হাওয়া, তার মাঝখানে হঠাৎ করে ওই ঝাউবনের পাশ দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত রকমের গরম হাওয়া নাকি ওদের চোখে মুখে লাগে। এবং ওখানে যে 3জন ছিল, 3-4জন যারাই যাচ্ছিল, তাদের প্রত্যেকের কিন্তু মানে প্রায় 5-6 মিনিট ধরে চোখ মুখে পুরো জ্বালা হয়, মানে পুরো জ্বালা সৃষ্টি, মনে হয় যেন কোনো কিছু একটা গরম কিছু লেগে ওদের চোখ মুখ পুরো জ্বলছে, এইরকম একটা ওদের সেন্সেশন হয়। তো এরকম একটা জ্বালা যেহেতু অনুভব করে, তো সবাই ভাবে যে এটা কী করে হলো, ওরা ওই জায়গার আদি বাসিন্দা, কোনোদিন এরকম কোনো সিচুয়েশান হয়নি, হঠাৎ করে এটা কী করে হলো। এবং শুধু তাই নয়, ওইখান দিয়ে মানে ওই 2-3 দিন, এই যতদিন আর কি এই পরাণ মেশো বাড়িতে অসুস্থ হয়েছিলেন, সে কদিন ওখান দিয়ে যারা যারাই গেছে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু একটা নয় আওয়াজ পেয়েছে, আর্তনাদ পেয়েছে, কখনো পুরুষ কণ্ঠে পেয়েছে, কখনো মহিলা কণ্ঠে পেয়েছে, কখনো কোনো অদ্ভুত কণ্ঠ যেটা পুরুষ বা মহিলা কোনোটাই নয়, এইগুলো কিন্তু এসে সবাই বলতে লাগলো। এবং এত কিছু শোনার পরে মানে পরাণ মেশো তো আর মানে বাড়ির সামনে, যেহেতু বাড়ির লোকেরা অনেক বেশি চিন্তা করবে, সেজন্য উনি কিন্তু কারোর সামনে কিছু বলতেন না, কিন্তু মনে মনে উনি ভাবলেন যে কিছু তো একটা ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার আছে এবং ওখানে কিছু একটা আছে। এবং আমি বললাম যে উনি ভূত প্রেত আত্মা প্রেতাত্মা উনি এগুলো কিছু বিশ্বাস করতেন না। তো তখন উনি ভাবলেন যে ঠিক আছে, উনি মনে মনে আর কি চিন্তা করেন যে উনি এবার ব্যাপারটা দেখবেন, ব্যাপারটা ওনাকে জানতে হবে। কারণ জ্বর, মানে ডাক্তার দেখানো হয়েছিল, উনি জ্বরটা ওনার শরীর থেকে সেরে গেছিল ঠিকই, কিন্তু এই পুরো জিনিসটার জন্য ওনার মনের উপর একটা বিশেষ প্রভাব পড়েছিল। এবং উনি মনে করতেন যে মানে উনি ঠিকমতো রাতের বেলা ঘুমোতে পারতেন না, কারণ ওনার মনে হতো যে উনি যদি ঘুমোলে আবার ওই স্বপ্নটা উনি দেখবেন যে কেউ একজন ওনার গলা চিপে ধরছে, কেউ একজন ওনার শ্বাস রোধ করার চেষ্টা করছে, এইটা। কিন্তু কে করছে, কারা করছে, সেটা উনি কিছু বুঝতে পারতেন না, কিন্তু উনি নিজেকে একটা ঝাউবনের মাঝখানেই কিন্তু দেখতেন। আচ্ছা, এটা গেল। এবং এরপরে কিন্তু মোটামুটি 1 সপ্তাহ উনি পুরো রেস্ট নেন, উনি আর রস সংগ্রহ করতে যান না। এবং ওনাকে ওনার বাড়ি থেকে বলে দিল যে, এবং ওনারা নিজেরাও সবাই ঠিক করলো যে ওরা ওই দিকের যে কটা গাছ আছে ওই গাছ থেকে আর রস সংগ্রহ করতে যাবে না, যদি বা যায় তাহলে সেটা একদম ভোরের আলো ফুটে যাওয়ার পরে যাবে। এবার উনি এই পরাণ যে মেশো ছিলেন, তিনি মনে মনে ঠিক করলেন যে না, আমাকে ব্যাপারটা আমার মনের ভুল নাকি সত্যি সত্যি আমার সাথে কিছু একটা ঘটনা ঘটছে, সেটা আমাকে দেখতে হবে। তো উনি বাড়িতে আর কাউকে কিছু বলেন না। একদিন ভোরবেলা উনি বেরিয়ে যান এবং উনি বাড়িতে বলেন যে উনি অন্য দিকের গাছে রস সংগ্রহ করতে যাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি কিন্তু ওই যে ঝাউবনের দিকের যে গাছগুলো ছিল সেগুলোর উদ্দেশ্যে উনি বেরোন। আচ্ছা, এবারে ওনারা যে বেরোতেন, ওনাদের গ্রামটা না মানে একটু ভিতরের দিকে ছিল, ফলে ওনারা একটা ভ্যানে করে আসতেন, এবার ভ্যানটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে বাকি জায়গাটা ওনারা হেঁটে হেঁটে আসতেন। তো সেদিন কিন্তু উনি ভ্যানটাও নেননি, কারণ বাকিরা যাবে বলে উনি ভ্যানটা রেখে উনি হেঁটেই পুরোটা যাবেন বলে ঠিক করেন। এবং সেদিন কিন্তু উনি মানে ওনার গায়ের টর্চ নিয়েছেন, মানে গায়ের সাথে আর কি লাগিয়ে একটা গামছায় বেঁধে একটা টর্চ নিয়েছেন, হ্যাঁ। এবং উনি একটা ছুরি হাতে নিয়েছিলেন, মানে যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে, তো উনি একটা ওই ওনাদের আর কি বাঁশ ঠাস কাটার জন্য একটা ছুরি মতো একটা জিনিস ছিল, তো সেরকম একটা জিনিস উনি হাতে নিয়েছেন। এবং উনি মনে মনে ঠিক করেছেন যে আজকে উনি ব্যাপারটা দেখে ছাড়বেন, যে কেন ওনার এরকম মনে হচ্ছে, বা এরকম জায়গাটাকে সত্যি এরকম খারাপ হয়ে গেছে যে ওখানে সত্যিই কিছু হাওয়া বাতাস রয়েছে বা কিছু। তো উনি বেরিয়েছেন, বেরিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন এবং যত উনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওনার মনে হচ্ছে না কিছুই, যে কিছু খারাপ হচ্ছে বা কিছু খারাপ হতে চলেছে ওনার সাথে, উনি কিন্তু কিছু বুঝতে পারছেন না। এইবারে উনি ওই জায়গাটায় মোটামুটি এসে পৌঁছন, যে জায়গাটায় আর কি ওই ঝাউবনটা, ঝাউবনটার কাছে যখন উনি এসে পৌঁছন, ওনার না হঠাৎ করেই কেন জানি না, পুরো রাস্তা উনি কিন্তু খুব কনফিডেন্ট ছিলেন, ওনার মনে প্রচণ্ড সাহস ছিল, কিন্তু যে মুহূর্তে উনি ওই ঝাউবনের কাছে এসে পৌঁছন, কেন জানি না ওনার একটুখানি ভয় লাগে, একটা অদ্ভুত রকমের একটা ভয় ওনাকে গ্রাস করে। এবং অতটা এমনি মানে ঠান্ডা ছিল, উনি একটা যেরকম উনি জামা কাপড় পরেন, সোয়েটার পরেন, সবই পরেছেন, কিন্তু ওই জায়গাটার কাছে এসে কেন জানি না প্রচণ্ড ঠান্ডা লাগতে লাগলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার আপনারা জানেনই যে সমুদ্রের কাছের জায়গায় কিন্তু না অতটা ঠান্ডা লাগে না অতটা গরম লাগে।
তার মধ্যে উনি অতটা হেঁটে এসেছেন। অত পরিমাণ ঠান্ডা ওই সময় লাগার কিন্তু কোনো কারণ ছিল না, বাট ওনার প্রচণ্ড ঠান্ডা লাগে। তাও উনি ভাবেন যে ঠিক আছে আমি এগিয়ে যাই, এবং এগিয়ে গিয়ে আমি গাছ অবধি যাব, আমি রস সংগ্রহ করবো, আমি চলে আসবো, এটা উনি মনে মনে ভেবেছেন। এমন সময় উনি একটা প্রচণ্ড জোরে একটা চিৎকার যেরকম হয় ঠিক সেরকম একটা আওয়াজ শোনেন। এবার যেই মুহূর্তে উনি আওয়াজটা শোনেন উনি আঁতকে ওঠেন, মানে পুরো কেঁপে যান। উনি ভাবলেন যে আবার এই আওয়াজটা আমি পেলাম। তো সঙ্গে সঙ্গে উনি টর্চটা ধরেছে। তখনও কিন্তু পুরোপুরি দিনের আলো ফোটেইনি। উনি টর্চ ধরেছে এবং টর্চ ধরে উনি দেখতে পাচ্ছে যে কোথাও কিছু নেই, যেরকম আর কি নর্মাল ঝাউবনগুলো যেরকম রয়েছে সেরকমই রয়েছে, যেরকম একটা মাটির রাস্তা ভিতরের দিকে ঢুকে গেছে সেরকমই রয়েছে, কোথাও কিছু নেই। তো উনি আলোটা অফ করেন, অফ করে আবার উনি হাঁটা শুরু করেন। আবার উনি কিছুক্ষণ পরে একটা চিৎকার শোনেন, এবং চিৎকার শোনার পরে উনি যেই মুহূর্তে পিছনে তাকিয়েছে উনি দেখছে যে মানে একটা মেয়েটার একটা শাড়ি পরে রয়েছে, একটা সুতির শাড়ি, লাল হলুদের, সেটাও ওর মানে মেসো বলেছিলেন যেটা লাল হলুদের কম্বিনেশন, একটা সুতির শাড়ি পরা একটি মেয়ে, চুলটা বিনুনি করা এবং কিছুটা উস্কো খুস্কো চুল, তো সেটা উনি দেখতে পান। এবার ওই মুহূর্তে উনি যে টর্চটা উনি জ্বালিয়েছে যখন, তো মানে কিছুটা আর কি উনি দেখতে পেয়েছে, মেয়েটার শাড়িটার উপরে পড়েছে, তো উনি কিছুটা দেখতে পেয়েছেন। এর মধ্যে হঠাৎ করেই কোনো কারণ ছাড়া ওনার কিন্তু টর্চটা আলোটা বন্ধ হয়ে যায় এবং উনি বারবার টর্চটাকে ঝাঁকিয়ে যে আর কি বাটনটা ছিল সেই বাটনটা প্রেস করে উনি দেখছেন যে ওনার টর্চটা কাজ করছে না। তো উনি টর্চটার দিকে তো আর ওনার তখন অত আর উনি খেয়াল করেননি। তো তখন উনি মানে এই পরাণ মেশোই হঠাৎ করে বলছে যে কে ওখানে, ওখানে কে ডাক দিচ্ছে। তো তখন ওই মেয়েটা একটা অদ্ভুত রকমের মানে ফ্যাঁসা ফ্যাঁসা গলার আওয়াজে বলতে থাকে এই যে আমি এখানে, এরকম করে বলে যে এই যে আমি এখানে। তো তখন মোটামুটি আর কি আলো ফোটেনি, কিন্তু ঘুটঘুটে অন্ধকারও নয়, কিছুটা বোঝা যাচ্ছে আর কি, মানে আলো ছাড়াও, ওই টর্চের আলো ছাড়াও বোঝা যাচ্ছে যে একজন কেউ দাঁড়িয়ে রয়েছে। তো উনি তখন বলছে যে আপনি কে, আপনি ডাকছেন কেন, এরকম করে বলেছে ওনার মেসো। তো তখন ওই যে ভদ্রমহিলা ছিল সেই ভদ্রমহিলা বলছে যে আমার স্বামী সমুদ্রে নেমেছে, কিন্তু ওকে না আমি দেখতে পাচ্ছি না। আমার স্বামী সমুদ্রে নেমেছে, এই ভোরবেলা এসেছিল, আমি আর আমার স্বামী এসছি সমুদ্রে, কিন্তু আমার স্বামী সমুদ্রে নেমে গেছে, কিন্তু আমি না ওকে আর দেখতে পাচ্ছি না, আপনি একটু আসবেন, আমি আশেপাশে কাউকে দেখছি না। মানে এগুলো পুরোটা কিন্তু ওই মেয়েটা এক নিঃশ্বাসে বলে যায়। মানে একটা মানুষ যদি খুব কাউকে নিয়ে চিন্তিত থাকে, খুব কনসার্ন থাকে, ঠিক যেভাবে মানুষ একটা মানে নিঃশ্বাস পড়বে না মানুষ যেমন কথাটা এক বাক্যে বলে যায়, ঠিক এইভাবেই কিন্তু এক বাক্যে একেবারে এক নিঃশ্বাসে ওই মেয়েটাই কথাগুলো বলে যে ও আর ওর স্বামী সকাল সকাল ভোর, মানে একদম ভোরের বেলা ওরা সমুদ্রে এসছে, ওর স্বামী সমুদ্রে নেমেছে, কিন্তু এখন আর মেয়েটা ওর স্বামীকে দেখতে পাচ্ছে না। তো এই কথাটা যখন উনি শোনেন তো উনি খুব হতচকিয়ে যান যে ব্যাপারটা কি হলো, যে এই মেয়েটার স্বামী তো বুঝতে পারছে যে খুব বেশি বয়স না, তো ভাবছে যে তাহলে কি কিছু ডুবে ঠুবে যাচ্ছে বা কিছু কি হলো। তো তখন উনি বলছে কোন দিকে, তো মেয়েটা না বলছে যে এই তো এই দিকে, বলে মেয়েটা আগে হাঁটা শুরু করেছে এবং মেয়েটা মানে খুব চিন্তিত আছে সেটা বোঝা যাচ্ছে, এবং মেয়েটার যে মুখটা ছিল না সেই মুখটা মানে চুলটা প্রচণ্ড উস্কো খুস্কো আর খুব চওড়া করে সিঁদুর আর সিঁথিতে সিঁদুর পরা একটা সিঁদুরের টিপ পরা। তো এইটুকু বলেই মেয়েটা হনহন করে হাঁটা শুরু করেছে। এবার ও হনহন করে এবার দেখুন একটা মানুষ যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশানে থাকে অবভিয়াসলি উনি নিশ্চয়ই মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবে না, এটা খুব স্বাভাবিক। তো ওর হাজবেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জলে নেমেছে, সমুদ্রে নেমেছে, তো এত কিছু আর উনি চিন্তা করে না। তো এই এই পরাণ মেশো কিন্তু এই মেয়েটার পিছন পিছন যায়। পিছন পিছন যখন যাচ্ছে তো তখন দেখেছে ওই ঝাউবনের পাশে যে একটা মাটির রাস্তা মতো ছিল, ওইখান থেকে গিয়ে কিছুটা গিয়েই হচ্ছে সমুদ্র। তো সমুদ্রের ওখানে চলে এসছে। এবার সমুদ্রের ওখানে যখন এসছে তো তখন ওই জায়গাটুকুতে লোক ছিল না, কিন্তু অন্যদিকে কিছু কিছু লোক ছিল, মানে হয়তো কোনো জেলে ভাই বা এরকম কয়েকজন লোক ছিল।
তো উনি কিন্তু তখন আর অতটাও কিছু খেয়াল করেনি, খালি এই মেসো বলছে কোন দিকে কোন দিকে, তো মেয়েটা বলছে এই তো আমি আসছি এই দিকে, এই দিকে করে করে একদম সমুদ্রের কাছে নিয়ে চলে এসছে। এবার তখন সমুদ্রে দু চারটে, ওই জায়গাটায় দু চারটে ছোটো ছোটো ডিঙি নৌকো মতো ছিল, এক দুজন ছিল। এবার কোথায় ওর স্বামী, কোনটা ওর স্বামী, সেটা তো উনি বুঝতে পারছে না। আর আমি বললাম যে তখনও কিন্তু খুব ভালো যে দিনের আলো ফুটেছে তা নয়। এবারে ওনার হাতে অনেক কিছু জিনিস ছিল, তো উনি মানে আর কি যে সৈকতটা, সেই সমুদ্রের যে সৈকত, তো সেইখানটায় না উনি ওই হাঁড়ি, তারপরে উনি দুটো হাঁড়ি নিয়ে এসেছিলেন সেদিন, তো দুটো হাঁড়ি, তারপরে ওনার জুতো, সমস্ত কিছু ওই চটি ফটি ওখানে ছেড়ে রাখেন। ছেড়ে রেখে বলছে যে কোন দিকে স্বামী, তো বলছে ওই দিকে, ওই সামনে, ওই যে সামনের যে ঢেউটা আছে ওইখানটায়। তো মানে একে তো অত ভালো দিনের আলো ফোটেনি, ফলে ওইভাবে তো দেখা সম্ভব না, তো উনি আবার টর্চটাকে চালু করে দেখার চেষ্টা করলেন যে অ্যাকচুয়ালি কোন দিকে, কিন্তু উনি কিছুই দেখতে পাচ্ছে না। খুব স্বাভাবিক। এরপরে ওনার না আর কিছু মনে নেই, শুধু এটুকু মনে আছে যে কেউ একজন সজোরে এই মেশোকে প্রচণ্ড রকমভাবে জলের দিকে একেবারে ধাক্কা মেরে, মানে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয় সমুদ্রের জলে, এবং সেই সময় একটা বড় ঢেউ আসছিল, এবং উনি, ওনার এটুকু মনে আছে যে ঢেউয়ের সাথে উনি মুখোমুখিভাবে মুখ থুবড়ে জলে পড়েন, এবং ওনার দুটো হাত, মানে হাত দুটোকে যদি কেউ একেবারে পিছনে মুচড়ে চেপে ধরে, ঠিক যেরকম হাত দুটো হাতে যন্ত্রণা হতে পারে, ঠিক সেরকম যন্ত্রণা উনি ওনার হাতে অনুভব করেন, এবং দুটো পাকে মুচড়ে যদি কেউ পিছনের দিকে চেপে ধরে, পা দুটোয় যেরকম ব্যথা করতে পারে ঠিক সেরকমই উনি ব্যথা অনুভব করেন। মানে মোদ্দা কথা, উনি জলের মধ্যে ওনাকে কেউ সজোরে ঠেলে ফেলে, এবং ওনার হাত আর পা যাতে উনি সাঁতার কাটতে না পারেন সেই জন্য ওনার হাত পাটাকে মনে হয় যেন কেউ চেপে ধরেছে। আর এমন সময় ওনার নিঃশ্বাস মনে হচ্ছে উনি বন্ধ হয়ে আসছে, কারণ উনি নিঃশ্বাস নিতে পারছেন না, মনে হচ্ছে যেন কেউ ওনাকে প্রচণ্ড রকমভাবে চেপে মুখটা ধরে রেখেছে জলের মধ্যে ঠুসে। এরকম যখন কয়েক সেকেন্ড এরকম চলে, এবং তারপরে আর ওনার কিছু মনে নেই, ওনার জ্ঞান ফেরে তার হয়তো বেশ কিছুক্ষণ পরে, এবং ওনার যখন জ্ঞান ফেরে উনি দেখছেন যে উনি ওই সমুদ্র সৈকতে ওনার মানে উনি রয়েছেন, ওনাকে শুইয়ে রাখা হয়েছে, এবং আশপাশে বেশ কিছু লোকজন রয়েছে, এবং উনি প্রচুর পরিমাণে জল ওনার পেটে চলে গেছে, তো ওনার পেট থেকে জল বার করা হচ্ছে। তো উনি কিছুক্ষণের জন্য পুরো হতভম্ব হয়ে যান, মানে যখন ওনার জ্ঞান ফেরে উনি কিছু মনে করতে পারছিলেন না, তো সবাই ওনাকে জিজ্ঞেস নাকি করছিল, তো উনি নাকি কিছুই বলতে পারেননি। তো এরকমভাবে থাকার 10-15 মিনিট পরে উনি সম্বিত ফিরে পান মনে হয়, এবং তারপরে উনি ওনার সাথে কী কী ঘটেছে এবং কী কী ওনার মনে আছে সেটুকু উনি বলেন। তো তখন আশেপাশে যারা আর কি ছিল, যারা আর কি ওনাকে উদ্ধার করেছিল, তো তারা বলছে যে আপনি তো, আমরা তো কাউকে দেখিনি, কোনো মেয়েকেও দেখিনি, কিছুই দেখিনি, আমি শুধু দেখলাম যে একটা মানে একজন, এবার সমুদ্রে সকালবেলা অনেকেই আসে, অনেক ট্যুরিস্টও আসে যারা সমুদ্রে স্নান করে, তো বলছে যে আমরা শুধু দেখলাম যে একজন জলে ঝাঁপ দিল, এবং তারপরে হাত পাগুলো এরকম ব্যাকা ব্যাকা দেখে আমাদের একটু সন্দেহ হয়, আমরা যখন সামনে আসি এসে দেখি যে আপনি এরকম করে মানে প্রায় ডুবেই যাচ্ছেন, এবং আপনার হাত পাগুলো বেঁকে বেঁকে গেছে, যেটা হওয়াটা খুব একটা স্বাভাবিক নয়। তো ওরকম হাত পা বেঁকে গেছে দেখে ওরা কিন্তু ওখান থেকে জল থেকে উদ্ধার করে, এবং তারপরে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ওখানে ওই মেয়েটার কোনো অস্তিত্ব ছিলই না, ওখানে যার অস্তিত্ব ছিল সেটা হচ্ছে কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা, যে কিনা এই মেশোর ক্ষতি করতে চেয়েছিল। সেটা কেন করতে চেয়েছিল, কি বৃত্তান্ত, সেটা কিন্তু কেউ জানে না, কিন্তু ওনার ক্ষতি যে সত্যি করতে চেয়েছিল সেটা কিন্তু মেশো নিজে সাক্ষী, কারণ উনি হঠাৎ করে ওনার মতিভ্রম নিশ্চয়ই হবে না যে উনি জলে ওভাবে হাত পা মুড়ে ঝাঁপ দেবেন। তো যাই হোক, তারপর ওনাকে বাড়িতে আনা হয়, বাড়িতে আসার পর উনি বেশ কিছুদিন প্রচণ্ড অসুস্থ ছিলেন, ওনাকে ডাক্তার দেখানো হয়, এবং তারপরে ওনার পুরোপুরি ওনার বাড়ি থেকে বলে যে না, বেরোনো যাবে না, এবং এরপরে ওনার বাড়ির লোকেরা একটা ঠাকুরমশাইয়ের সাথে কনসাল্ট করে, এবং ঠাকুরমশাই ওনাকে দেখে সমস্ত ব্যাপারটা শুনে বলে যে ওনার উপরে কোনো ভয়ঙ্কর প্রেতাত্মার একটা নজর পড়েছে, এবং এই যে যে ক্ষতিটা করতে চেয়েছিল সে এবারে হয়তো ক্ষতিটা করতে পারেনি, বাট ভবিষ্যতে যে করবে না তার কোনো মানে নেই। তো সেই জন্য ওনাকে কিন্তু একটা তাবিজ দেওয়া হয়, এবং সেই তাবিজ উনি দীর্ঘ 3 বছর পড়েছিলেন, এবং তারপরে উনি আস্তে আস্তে মানে ওনার তারপরে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল, উনি বেশ মানে মাঝে মধ্যে খুব ভয় পেতেন, একা একা সন্ধ্যের পর উনি এত সাহসী মানুষ, বাট উনি বেরোতে চাইতেন না, বাট 3 বছর ওই তাবিজ পড়ে থাকার পরে কিন্তু উনি পুরোপুরি জায়গাটা থেকে
মানে উনি যে সিচুয়েশানে ছিলেন সেই সিচুয়েশান থেকে উনি বেরোতে সক্ষম হন এবং ওই যে জায়গাটা ছিল সেখানে আরও প্রচুর মানুষজন, আশেপাশে মানুষজন এরকম প্রচুর জিনিসপত্র না মানে ফিল করতে থাকে, অনেকেই এরকম আওয়াজ পায় এবং তারপরে কিন্তু এইগুলো নিয়ে ওখানকার লোকাল মানুষেরা মানে কথাবার্তা বলে এবং তারও কিছু বছর পরে মানে এই ঘটনাটা ঘটার 5-6 বছর পরে কিন্তু ওই ঝাউবনের যে ওই দিকটা ছিল সেটা কিন্তু পরিষ্কার করা হয় প্রশাসনের তরফ থেকে এবং তার আবার কিছু বছর পরে ওই জায়গাটা কিন্তু মানে বর্তমানে এখন ওখানে একটা বেশ নামকরা হোটেল রয়েছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে হোটেলটা যখন তৈরি হচ্ছিল সেই সময়ও কিন্তু মানে ওখানে যে শ্রমিক যারা কাজ করছিল তাদের 1-2 নয়, 6-7 শ্রমিকের সাথে কিন্তু বেশ ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। মানে তাদের হয়তো প্রাণঘাতী কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ওই হোটেলটা তৈরি করার সময় যখন একদম মানে বেস লেভেলের কাজ হচ্ছিল তখন নাকি 6-7 শ্রমিক কিন্তু আলাদা আলাদা দিনে আলাদা আলাদাভাবে তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছিল। তো এটাই ছিল আজকের ঘটনা। অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমাদের নতুন চ্যানেল দ্য বংশসভা সেটাকেও সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।